শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের ৯ জনের বিজয়। পরাজিত হয়েছেন 2 জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী আরও 1 জন। শুরু হলো হজ ফ্লাইট, সুষ্ঠুভাবে পরিচালনার আশা ধর্মমন্ত্রীর। ব্যবস্থাপনায় সন্তুষ্ট হলেও ভাড়া ও খরচ নিয়ে যাত্রীদের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে ড্রেন তৈরির জন্য 3 কিলোমিটার সড়কের গাছ কাটল জেলা পরিষদ, স্থানীয়দের ক্ষোভ। এবার বিস্তারিত সংবাদ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচনে জয় পেয়েছেন মন্ত্রী এমপির ৯ জন। নোয়াখালী, বগুড়া, কুষ্টিয়া, ঠাকুরগাঁও, পিরোজপুর, খাগড়াছড়ি সহ বিভিন্ন উপজেলায় নির্বাচিত হন। একজন আগেই বিজয়ী হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ডেস্ক রিপোর্ট। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া বেশ শান্তিপূর্ণভাবে ১৩৯টি উপজেলায় নির্বাচন হয় কাল। নির্বাচনে ১৩ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন স্থানীয় সংসদ সদস্যদের আত্মীয়রা। এর মধ্যে বগুড়ার 2 উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন 1 আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় মহিলা লীগের নির্বাহী সদস্য শাহাদারা মান্নানের ছেলে ও ছোট ভাই। সারিয়াকান্দিতে হয়েছেন ছেলে মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং সোনাতলায় হয়েছেন ছোট ভাই মিনহাদুজ্জামান। নোয়াখালীর সুবর্ণচরে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সুবর্ণচর উপজেলা পরিষদের 3 বারের চেয়ারম্যান AHM খায়রুল আলম চৌধুরীর বিপরীতে প্রার্থী হয়েছিলেন। এছাড়া হাতিয়ায় জয়ী হয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলীর বড় ছেলে আশিক আলী। মাদারীপুর সদর উপজেলায় জয়ের তিলক আঁকেন 2 আসনের এমপি শাহজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান। কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান হয়েছেন আতাউর রহমান আতা। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই। বিশ্বপ্রদীপ ত্রিপুরা নির্বাচিত হয়েছেন খাগড়াছড়ির রামগড়ে। তিনি আওয়ামী লীগের এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরার জামাতা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন 2 আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের চাচা শফিকুল ইসলাম। মন্ত্রী এমপির স্বজনদের 11 উপজেলায় নির্বাচিত হয়েছেন 9 জন এবং 2 জন পরাজিত হয়েছেন। এর মধ্যে 1 জন আগেই বিজয়ী হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। শুরু হয়েছে চলতি বছরের হজ ফ্লাইট। রাত 4:10 409 জন যাত্রী নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ফ্লাইট। পরে ভোরে বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করে যাত্রীদের সুষ্ঠু হজ পরিবহন উপহার দেওয়ার প্রত্যাশার কথা জানান ধর্মমন্ত্রী। দাউদ হাসানের রিপোর্ট। রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। রাত বাড়ার সাথে সাথে হাজিদের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ ক্যাম্পের আঙিনা। কেউ নিচ্ছেন বোর্ডিং পাস, কারো চলছে ইমিগ্রেশন, কেউ বা বিদায় জানাচ্ছেন প্রিয়জনের কাছ থেকে। প্রথম ফ্লাইট ধরতে হজ যাত্রীদের মধ্যে এমন ব্যস্ততা। এবছর হজের সার্বিক বিষয়ে সন্তুষ্টি থাকলেও বিমান ভাড়াসহ আনুষঙ্গিক খরচ নিয়ে অভিযোগ ছিল যাত্রীদের। তারপরও হজ করতে পারবেন তাই খুশি তারা। ভাড়াটা তুলনামূলকভাবে একটু বেশি, কারণ অন্যান্য দেশ গভর্নমেন্ট ভর্তুকিতে হজ যাত্রীদের জন্য, আমাদের দেশে গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে না, বরঞ্চ আমাদের থেকেই নিচ্ছে। তো ভর্তুকি দিলে আমি সপরিবারে যেতে চেয়েছিলাম, কিন্তু টাকাটা অনেক বেশি হয়, আমি সপরিবারে যেতে পারিনি। না কোথাও যাবে না। আমি করে আমরা সব ক্ষেত্রেই আমরা সহযোগিতা পেয়েছি। আমরা আগে মদিনায় যাচ্ছি, মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেব, সেখানে একটা বড় সৌভাগ্যের বিষয়। আমরা আমাদের নিজেদের জন্য যেমন চাইবো, সাথে সাথে আমাদের দেশবাসীর জন্যে, সবার মঙ্গলের জন্য আমরা দোয়া করব। রাত 4:10 409 জন হজ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার পথে ছেড়ে যায় সাউদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট। পরে হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় যাত্রীদের সব ধরনের সহযোগিতা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের হজ যাত্রীদের অনেকেই আছে যারা জীবনে
প্রথমবার বিমানে চড়ছেন তাদেরকে সর্বোত্তমভাবে সাহায্য করতে হবে। অন্যান্য এয়ারলাইন্স কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, আপনারা হজযাত্রীগণকে সর্বোত্তম সেবা দিতে চেষ্টা করবেন। যাত্রী সেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেবেন। হজযাত্রীদের লাগেজ লোডিং আনলোডিংয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন ৮৩,৩১১ জন। মোট ৭টি হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সকালে এই দুর্ঘটনা ঘটে। বিমানের 2 পাইলটকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজন পাইলটের অবস্থা আশঙ্কাজনক। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি OY-AK-130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে পতেঙ্গা এলাকায় দুর্ঘটনায় পড়ে। বিমানের 2 জন পাইলটকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন পাইলট গুরুতর আহত হয়েছেন। জানতে চাইলে চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, দুর্ঘটনার সময় প্রশিক্ষণ বিমানটির 2 জন পাইলট প্যারাসুটের সাহায্যে রক্ষা পেয়েছেন। দর্শক, এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার নাজমুল সাদিকি। নাজমুল, দুর্ঘটনার কারণ কিছু জানা গেল, আর উদ্ধার অভিযানের সবশেষ খবর কি? কর্ণফুলী নদীর ঠিক উপরের জায়গাটিতে যখন প্রশিক্ষণ বিমানটি সকালে বের হয়েছিল, 10:30টার দিকেই বিমানের পেছনে আগুন লেগে যায় এবং তারপরে মূলত দুর্ঘটনার শিকার হয়, বিমানটি নদীতে পতিত হয়। যেটি আসলে বলছিলেন যে এটি আসলে আগুন লাগার কারণটি কি সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি, কারণ বিমান বাহিনী কিংবা নৌবাহিনী কিংবা প্রতিরক্ষা বাহিনী কেউ প্রকৃত কারণকে সেটা এখনো জানায়নি, সেজন্য সেটা জানা যায়নি। তবে উদ্ধার অভিযান চলছে এখনো। 2 জনকে উদ্ধার করা হয়েছে। মূলত এখানকার যে লাল কিছু বোর্ড আছে যাত্রী পারাপার করে, মাঝিরা প্রথম দেখেছিল যে বিমানটি আসলে দুর্ঘটনার শিকার হয়েছে, তারাই প্রথম আসে এবং 2 জন বৈমানিককে উদ্ধার করে তারা নৌবাহিনীর কাছে হস্তান্তর করে। তারপর তো বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড সবাই মিলেই করেছে। তবে বিমানটি যে জায়গায় পতিত হয়েছে সেখানে যেহেতু এটা জোয়ারভাটার নদী কর্ণফুলী, সেই জায়গায় রয়েছে কিনা সেটি ঠিক জানা যায়নি। তবে অনেকটা জায়গা ধরে ঘিরে রেখেছে বিমান বাহিনী এবং কোস্টগার্ড, নৌবাহিনীর যারা উদ্ধার তৎপরতা কার্যক্রম চালিয়েছে তারা। আমরা ইতিমধ্যে দেখেছি যে ক্রেনবাহী জাহাজও নিয়ে আসা হয়েছে, কিন্তু এটা সরে গেছে কিনা আমাদের ফায়ার সার্ভিসের সাথে কথা হয়েছিল, তারা যেটি জানিয়েছেন যে চেষ্টা চলছে একদম পিন পয়েন্ট করে চিহ্নিত করা, তারপরে উদ্ধার অভিযান শুরু হবে। তবে একটু জানিয়ে রাখতে চাই যে 2 জন পাইলটকে উদ্ধার করা হয়েছিল। পুলিশের কাছ থেকে আমরা খবর পেয়েছি, যদিও প্রতিরক্ষা বাহিনী কেউ জানায়, তো পুলিশ যে এর মধ্যে 1 জন মৃত্যুবরণ করেছে, স্কোয়াড্রন লিডার অসীম নামে। সেটি হয়তো ISPR বিকেলের দিকে একটি প্রেস ব্রিফ করবে এবং বিস্তারিত এই আসলে বিমান দুর্ঘটনার কারণ এবং উদ্ধার তৎপরতা নিয়ে সেখানে জানানো হবে। সেই পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে এবং এর আগে কোনো তৎপরতা থাকলে নিশ্চয়ই জানাবো। নাবিলা। নাজমুল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার বিস্তারিত জানালেন সহকর্মী নাজমুল সাদিকি। মাত্র 250 মিটার ড্রেন নির্মাণে 3 কিলোমিটার সড়কের 2 পাশের গাছ কেটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের লাগানো গাছ কাটা বন্ধে চিঠি দেওয়ার পরও নিয়ম না মেনে কাটা হয়েছে। বিপুল সংখ্যক গাছ কেটে ফেলায় ক্ষুব্ধ স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাব্লিউ কুমার ঘোষের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এ যেন গাছ কাটার মহোৎসব। মাত্র 250 মিটার ড্রেন নির্মাণ করা হবে, এ অজুহাতে কাটা হয়েছে 3 কিলোমিটার এলাকার বহু গাছ। 1987 সালে গাছগুলো রোপণ করেছিল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। গাছ কাটার খবর পেয়ে তা বন্ধে চিঠি দেয় প্রতিষ্ঠানটি, কিন্তু নিয়ম না মেনে জেলা পরিষদ গাছ বিক্রি করেছে অভিযোগ বরেন্দ্র কর্তৃপক্ষের। এর মধ্যে কেটে ফেলা হয়েছে শত শত গাছ। অনাবৃষ্টি ও প্রচণ্ড তাপপ্রবাহের জন্য গাছ কেটে ফেলার বিষয়টি আলোচনার ঝড় ওঠে দেশব্যাপী। ঠিক তাপপ্রবাহের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল থেকে আমনছড়া জুটমিল পর্যন্ত সড়কের 2 পাশের এই গাছগুলোতে পড়েছে করাত কোরালের আঘাত। রাস্তার 2 পাশের শিমুল, কড়াই, অর্জুন, শিশুসহ নানা প্রজাতির শত শত গাছ কেটে ফেলা হয়েছে। পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, গাছ কেটে লাগবে 200-250 মিটার, কিন্তু কাটছে 2-3 কিলো। এত মোটা মোটা গাছগুলো কেটে সাবার করে দিয়েছে। গোদাগাড়ি সীমানা থেকে
আপনার একবারে ঝিলিমবাজার থেকে গোটাটা রাস্তার গাছ সম্পূর্ণটা কাটা হয়েছে। মরা গাছ কয়টা আছে? সবই তো তাজা গাছ। সরকার বলছে কি যে গাছ একটা কাটার আগে 5টা লাগান, তো 5টা তো দূরের কথা, একটা লাগিয়ে তো একটারই যত্ন করতে পারে না, যেটা আছে সেটাকেই কেটে ফেললো। গাছ কাটতে গেলে বরন্দ অফিসের সাথে কি করতে হবে, অবহিত করে যোগাযোগপূর্বক এই গাছগুলো যদি কর্তনের প্রয়োজন থাকে সেই প্রেক্ষিতে যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা কর্তনের ব্যবস্থা নিতে পারতাম। তবে সওজের এই কর্মকর্তা জানালেন, ড্রেন হবে 250 মিটার, সেটাও রাস্তার এক পাশে। রাস্তার দুই পাশে কেন জেলা পরিষদ গাছ কেটেছে এ বিষয়ে তাদের জানা নেই। তার এক পাশে 4-5টা গাছ ছিল, যেটা অপসারণের জন্য আমরা মৌখিকভাবে জেলা পরিষদকে অবহিত করেছিলাম। তবে জেলা পরিষদ কেন রাস্তার দুই পাশে 250 মিটারের বাইরে গাছ কাটছে সেটা আমাদের বোধগম্য নয়। গাছ কাটার বিষয়ে দায়সারা জবাব জেলা পরিষদ চেয়ারম্যানের। তাজা গাছগুলো 2-1টা হতে পারে, তবে আমার জানা নেই। আমি যেটা দেখে এসেছি সেটা কথা বলছি। কারণ রাস্তাঘাট যদি বয়স্ক গাছ হয়ে থাকে, পরিপক্ক গাছ হয়ে থাকে, তাহলে হয়তো কেটেছে। এখন মরা, ঝরে পড়া, তারপরে পরিপক্ক গাছ, এগুলো আমরা প্রসেস মেনটেন করি, সিদ্ধান্ত নিয়ে কাটার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ আমনোরা থেকে কেন্দুর সড়কের 35 থেকে 40 বছর বয়সী 258টি গাছ টেন্ডারের মাধ্যমে 32 লাখ টাকায় বিক্রি করে। মাছরাঙা নিউজ ডেস্ক। ভারত থেকে তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করতে যাচ্ছে সরকার। পাইপলাইনের মাধ্যমে এই গ্যাস আনা হবে। সাতক্ষীরা সীমান্ত হয়ে খুলনা এলাকার বিদ্যুৎ কেন্দ্রগুলোতে তার সরবরাহ করা হবে। পেট্রোবাংলা বলছে, আসছে জুনের মধ্যেই এই সংক্রান্ত চুক্তি হতে যাচ্ছে। পাইপলাইন নির্মাণ ও সংযোগ স্থাপন শেষে গ্যাস সরবরাহ করতে 2 বছর সময় লাগবে। ফাতেমাতুজ জোহরার রিপোর্ট। ভারত থেকে পাইপলাইনে করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির উদ্যোগ শুরু হয়েছে বছর 6 আগে। 2021 সালে ভারতের হিরানন্দি গ্রুপের কোম্পানি এইচ এনার্জির সঙ্গে একটি সমঝোতা চুক্তিও হয়, কিন্তু কাজ এগোয়নি কিছুই। যদিও এখন পেট্রোবাংলা বলছে, আসছে মাসেই চূড়ান্ত হবে সব। যে প্রতিবেশী দেশ থেকে সরাসরি আমরা পাইপলাইনে গ্যাস আনতে পারি কিনা তার অংশ হিসেবে এইচ এনার্জির সঙ্গে কিন্তু পাইপলাইনে গ্যাস আনার প্রক্রিয়াটা চলছে। তো এই প্রক্রিয়ার অংশ আমরা তাদের সঙ্গে নেগোসিয়েশন প্রায় চূড়ান্ত করে নিয়ে আসছি। আশা করছি 1-1.5 মাসের মধ্যে তাদের সঙ্গে আমাদের নেগোসিয়েশন কমপ্লিট হলে তারপর আমরা সরকারের অনুমোদনের প্রক্রিয়ায় চলে যাব। পেট্রোবাংলা জানিয়েছে, এইচ এনার্জির সঙ্গে আমদানি চুক্তির মেয়াদ হবে 10 বছর, যার আওতায় প্রতিদিন 20 কোটি ঘনফুট গ্যাস আসবে। এজন্য দেশের অভ্যন্তরে 60 কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হবে। আমদানি করা গ্যাস অগ্রাধিকারের ভিত্তিতে বৃহত্তর খুলনা এলাকার বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হবে। অবশিষ্টটা যুক্ত হবে জাতীয় গ্রিডে। বাংলাদেশের সীমান্ত থেকে খুলনা পর্যন্ত পাইপলাইন থাকবে, আর তাদের অংশগুলো তারা করে ফেলবে। ওখানে একটা বৃহৎ পাওয়ার প্ল্যান্ট আছে বিদ্যুৎ বিভাগের, সেই পাওয়ার প্ল্যান্টটা আগে প্রায়োরিটি পাবে যখন আমরা গ্যাস আনতে পারবো। পেট্রোবাংলা বলছে, পাইপলাইন নির্মাণের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। তার আওতায় ভারতীয় কোম্পানিও কাজ করতে পারবে। যদিও দেশের আইন অনুযায়ী গ্যাস সরবরাহের পাইপলাইন সরকার নিজেই নির্মাণ করে থাকে, আর সেখান থেকে সরকারি কোম্পানি জিটিসিএল হুইলিং চার্জ নিয়ে থাকে। এই নিয়মের বাইরে গিয়ে ভারতীয় কোম্পানিকে দিয়ে কাজ করালে প্রয়োজন হবে সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদন। পাইপলাইনের ক্ষেত্রে এই চুক্তির আওতায় ইনভেস্ট করবে তারা। এই চুক্তি করার ফলে বাংলাদেশের স্বার্থ যাতে রক্ষিত হয়, পাইপলাইনের অধিকার, পাইপলাইন সংরক্ষণ, গ্যাসের প্রাইস আমরা যাতে উইন উইন অবস্থায় থাই, সেভাবে চুক্তিটা তৈরি হচ্ছে। এটা অনেকটাই প্রতিযোগিতাবিহীন বিনিয়োগের পর্যায়ে পড়বে। দরপত্র আহ্বানের কথা বললেও সেটা লোক দেখানো হবে, এটা আমাদের আশঙ্কা। এখন সময় বলবে যে আমাদের আশঙ্কা মিথ্যে প্রমাণিত হয়েছে, হোক, এটা আমরা চাই। পেট্রোবাংলার হিসেবে দেশে এখন গ্যাসের চাহিদা আছে প্রায় 300 কোটি ঘনফুট। আমদানি করা এলএনজি দিয়ে সরবরাহ করা হচ্ছে 100 কোটি ঘনফুটের বেশি, আর দেশীয় উৎস থেকে পাওয়া যাচ্ছে 120 কোটি ঘনফুট। ফাতিমাতুজ জোহরা, মাছরাঙা সংবাদ, ঢাকা। চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের ঘটনায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বাকি 6 আসামিকে খালাস দেওয়া হয়েছে। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক অরুণাভ চক্রবর্তী আজ এই রায় ঘোষণা করেন। 25 বছর আগে বনানীর ট্রাম্প ক্লাবের সামনে গুলিতে নিহত হন সোহেল চৌধুরী। হত্যাকাণ্ডের পরে গোয়েন্দা পুলিশের তদন্তে উঠে আসে আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্প ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরীর সঙ্গে বিরোধের জেরে ভাড়াটি খুনিদের দিয়ে সোহেল চৌধুরীকে হত্যা করা হয়। আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলায় অভিযুক্ত 9 আসামির মধ্যে আজিজ মোহাম্মদ ভাই সহ 5 জন পলাতক আছে।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে 10 দিন ব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে। গতকাল দুপুরে বনানীর HBR টাওয়ারে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান নজরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান রায়হান আজাদ টিটু। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর শুভময় দত্ত। 10 দিনব্যাপী এ মেলা শেষ হবে 18 মে। খোলা থাকবে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। মেলা উপলক্ষে টিউশন ফিতে সর্বোচ্চ 100% ছাড়, ভর্তি ফিতে 5 থেকে 10,000 টাকা ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় জেলাগুলোর মাটিতে বাড়ছে লবণাক্ততার তীব্রতা। ফলে প্রচলিত ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, যা উপকূলীয় অঞ্চলের কৃষি নির্ভর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। আবাদযোগ্য করার পরিকল্পনা নিয়েছে কৃষি উন্নয়ন কর্পোরেশন। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্টে বিস্তারিত। গেলেই চোখে পড়বে এমন বিস্তীর্ণ পতিত জমি। লবণাক্ততার জন্য বছরের অধিকাংশ সময়ে এসব জমিতে কোনো ফসল ফলে না, এমনকি বুনো ঘাস, লতাপাতা ও গুল্ম এখানে জন্মায় কম। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী দেশের উপকূলীয় এলাকায় 36 বছরে লবণাক্ত জমির পরিমাণ বেড়েছে 26.76 ভাগ। লবণাক্ততার জন্য কেবল খুলনা অঞ্চলে বছর জুড়ে অনাবাদি থাকে 1,07,335 হেক্টর জমি। ফলে এই অঞ্চলের কৃষকের আর্থিক ক্ষতি হয় 5,254 কোটি টাকা। আমাদের খুলনা অঞ্চলে মোট 1,187টি খাল রয়েছে এবং এই 1,187টি খালের মধ্যে 615টি খাল ভরাট হয়ে গেছে, সেখানে কোনো পানির প্রবাহ নাই। বর্তমানে দেশে লবণাক্ত জমির পরিমাণ 10,56,260 হেক্টর। এসব জমিকে আবাদযোগ্য করতে পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। এডিসির পক্ষ থেকে সেচ সুবিধা সম্প্রসারণ করতে চাই এবং এই লবণাক্ত অঞ্চলের প্রধান প্রাথমিক একটা প্রচেষ্টা হলো স্বীকৃত মতেই, সেটা হলো খাল খনন এবং পুকুর খননের মাধ্যমে রিজার্ভার, পানির রিজার্ভার সৃষ্টি, যার ফলে লবণাক্ত পানিও যদি খালে প্রবেশ করে 2-3-4 মাস পরে এটা লবণাক্তটা থিতিয়ে যায় এবং স্বাদু পানির সৃষ্টি হয় এবং যেটা সেচ সুবিধা সহায়ক হয়ে থাকে। পরিচালক বলছেন, জলবায়ু পরিবর্তন জনিত তীব্র খরা রোধ ও ফসলের জন্য মিষ্টি পানি নিশ্চিতে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর জন্য গবেষণা করছেন বিজ্ঞানীরা। আর্টিফিশিয়াল রেইনফলের কথা আমরা চিন্তা করছি, সেই লেভেল আমাদের বিজ্ঞানীরা গবেষণা ইতিমধ্যেই শুরু করেছে। সুতরাং এই যে সমস্যার কথা বলছেন, এই সমস্যা আমরা উত্তরণ ঘটানোর মাধ্যমে এই যে এলাকা, এই এলাকা আমরা সবুজ করে দিব। খাদ্য উৎপাদন বাড়াতে বিডি এখনো পর্যন্ত 95টি ইনব্রিড ও 7টি হাইব্রিড ধানের জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে থেকে উপকূলীয় এলাকার আবহাওয়া উপযোগী ধান কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে পতিত জমি আবাদের আওতায় আসবে বলছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজার রাফায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সেখানে বড় পরিসরে সামরিক অভিযান চালালে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ এবং যুদ্ধবিরতির আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও রাফার পূর্বাঞ্চলে গতকাল একের পর এক গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, উপত্যকার ওই অংশে হামাসের অনেক সদস্য লুকিয়ে আছে। গেল দুদিনে রাফার আশেপাশে বিপুল পরিমাণ ট্যাঙ্ক মোতায়েন করেছে তেল আবিব। এছাড়া স্থল অভিযানের প্রস্তুতিও দেখা গেছে। রাফাসহ গাজার বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলায় নতুন করে আরও অন্তত 55 প্যালেস্টাইনি নিহত হয়েছে। মোট প্রাণহানি 35,000-এর কাছাকাছি। ইসরায়েলের নির্দেশের পর এ পর্যন্ত রাফার পূর্বাঞ্চল ছেড়েছেন প্রায় 50,000 মানুষ। এখনও প্রাণ ভয়ে অন্যত্র সরে যাচ্ছেন অনেকে। রাফায় বড় পরিসরে সামরিক অভিযান চালালে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। CNN-কে দেয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি। If they go into Rafah, they haven't gone into Rafah yet. If they go into Rafah, I'm not supplying the weapons that have been used historically to deal with Rafah, to deal with the cities, to deal with that problem. এরই মধ্যে ইসরায়েলে প্রাণঘাতী অস্ত্রের একটি চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সিনেট কমিটির এক শুনানিতে অংশ নিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন।
ইসরায়েলি সেনারা রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে ওই সীমান্ত দিয়ে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ রয়েছে। যদিও গতকাল কেরেম শালম ক্রসিং খুলে দিয়েছে তেল আবিব, কিন্তু রাফা ক্রসিং বন্ধ থাকলে বড় ত্রাণ সংকটে পড়বে উপত্যকার বাসিন্দারা। এ কারণে দ্রুত ওই সীমান্ত খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। It is the responsibility to open that crossing and make sure that it is running effectively right now is a responsibility of the government of Israel. এদিকে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এছাড়া গ্রিস, স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, বেলজিয়াম ও অস্ট্রেলিয়ায় গাজা যুদ্ধ বন্ধের দাবিতে রাজপথে নামেন শিক্ষার্থীরা। নেদারল্যান্ডসের আমস্টারডামে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের 9 স্বজনের বিজয়, পরাজিত হয়েছেন 2 জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী আরও 1 জন। শুরু হলো হজ ফ্লাইট, সুষ্ঠুভাবে পরিচালনার আশা ধর্মমন্ত্রী, ব্যবস্থাপনার সন্তুষ্ট হলেও ভাড়া ও খরচ নিয়ে যাত্রীদের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে 250 মিটার ড্রেন তৈরির জন্য 3 কিলোমিটার সড়কের গাছ কাটল জেলা পরিষদ, স্থানীয়দের ক্ষোভ। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।